উজ্জীবিত বাংলাদেশের নিয়মিত আয়োজন জানতে চাই জানাতে চাই। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মনির হোসেন কাশেমি। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উজ্জীবিত বাংলাদেশের কলা কৌশলী এবং দর্শকবৃন্দকে। রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের চেষ্টা হিসেবে শত শত ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে নতুন একটি বাংলাদেশ গঠন করেছে, নতুন স্বাধীনতা এনেছে, অন্তর্বর্তীকালীন একটি সরকার দায়িত্ব নিয়েছে বাংলাদেশের। গুণগত সেই পরিবর্তন আনতে আসলে কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ আপনাকে। কোনো পরিবর্তনই একদিনই আসে না, বা সুন্দর কোনো জিনিস পেতে চাইলে তার জন্য অধ্যবসায় লাগে, ধৈর্য লাগে এবং তার জন্য উদ্যমী হয়ে কাজ করতে হয়। এজন্য বর্তমানে আমরা দীর্ঘ 16 বৎসর নির্যাতিত হওয়ার পর বাঙালি জাতি এখন নতুন করে যে সূর্য দেখতে যাচ্ছে এবং গুণগত দিক দিয়ে একটি পরিবর্তনীয় বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ দেখতে যাচ্ছে, সেটার জন্য অবশ্যই দিনক্ষণ ঠিক করে দেওয়া যাবে না। তবে আশার বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকারের বডিতে যারা এসছেন, আমি মনে করি তারা যথেষ্ট যোগ্য এবং দক্ষ। বাকি তাদের মধ্যে যদি সিনসিয়ারিটি থাকে, সৎ নিয়ত থাকে, নিয়ত তো কারোতে দেখা যায় না, বোঝা যায় না, কাজের মাধ্যমেই সেটা বোঝা যায়। বিধায় আশা করব তারা এই বিষয়টা জাতিকে হতাশ করবেন না এবং যৌক্তিক একটি সময়ের ভিতরেই তারা নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় যে সংস্কারগুলো দরকার এগুলো করতে আহামরি সময় লাগবে তা আমরা মনে করি না। বোদ্ধা ব্যক্তিরা আছে, বোদ্ধাজনরা আছে, সজ্জনরা আছেন। এখনও যদি মনে হয় যে আরও কিছু লোক দরকার, তাহলে আমাদের দেশে যথেষ্ট যোগ্য লোক আছেন সব সেক্টরেই। তাদেরকে আহ্বান করা হোক এবং যথাশীঘ্র নির্বাচনমুখী করা হোক দেশকে। এতেই আমি মনে করি জনগণ, দেশের মানুষ এবং যারা এই দেশকে ভালোবাসেন তারা খুশি হবেন। বাকি রইল গুণগতিশীল পরিবর্তন, সেই পরিবর্তন তো আর 1-2 মাসে হয়ে যাবে না, কিন্তু মৌলিক জিনিসগুলো যখন নাকি স্ট্রাকচারে উঠে যাবে, স্ট্রাকচার যখন মূল ট্র্যাকে উঠে যাবে, তখন এটা ইনশাআল্লাহ অনুশীলনের মাধ্যমেই এই পরিবর্তন আসবে। কিছুটা সময় দিতে হবে এই সরকার, অবশ্যই সময় দিতে হবে এবং সেটা যৌক্তিক সময়, না বেশি না কম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসন থেকে আপনি ধানের শেষ প্রতীকে নির্বাচন করেছিলেন। ওই সময়টাতে বিএনপির সিনিয়র যে নেতারা ছিলেন নারায়ণগঞ্জ জেলার, তাদের দ্বারে গিয়েছিলেন। অনেকে আপনাকে সহযোগিতা করেছে, অনেকে করেনি। ওই সময়টাতে ধানের শীষ প্রতীক পাওয়ার পরেও আপনাকে কেন সহযোগিতা তারা করলো না? করেনি সরাসরি এই কথা আমি কারো ব্যাপারেই বলবো না। বাকি না করার যৌক্তিক গ্রহণযোগ্য অনেক কারণ ছিল। সেগুলা কি কি? তখন যে বিভীষিকাময় একটি পরিস্থিতি চলছিল, সেই অবস্থাতে আমার জন্য কেউ যদি দোয়া করে থাকেন, সেটাই ছিল কি তার সাহসিকতার একটা বহিঃপ্রকাশ। কেউ যদি আমাকে আশীর্বাদ করে থাকেন, সেটার জন্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরেও তো বিএনপির লোকজন আমার সাথে ছিল এবং মাঠে ময়দানে ছিল, শেষ অবধি ছিল। এই জন্য ধন্যবাদ না জানিয়ে আমি তাদেরকে বলবো যে না, কেউ করেনি না, উচ্চ লেভেল থেকে নিচ পর্যন্ত সকলেই করেছেন। হয়তো মাঠে সকলে নামেননি, মাঠে নামলে হয়তো আরও সুন্দর হতো, কিন্তু কি হতো তাহলে? আরও সুন্দর হলে কি আমি ভোটে জিতে যেতাম? তখনকার এই পরিবেশ ছিল না, মানে ভোট হয়নি বিধায় ওনাদের নানামার যৌক্তিক কারণ ছিল। একে তো আমি নবীন ছিলাম, আমার নতুন মুখ, আমি কেমন হব কি এমন হব না, একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারপরে পরিস্থিতিটাই এমন ছিল, বাংলাদেশে এক নামে গডফাদার হিসাবে যাকে চিনে, সেই সেটটার মধ্যেই যেহেতু আমার নমিনেশন, তাহলে এই সিটের বিএনপির নেতৃবৃন্দ একটি হিসাব নিকাশ করেই নামবে। মানে ভয়ে ছিল তারা। ভয়ে ছিলেন না কে? শুধু তারা না, সারা দেশের মধ্যে কে ছিলেন না ভয়ে?
টপ টু বটম আমরা সকলেই ভীত সন্ত্রস্ত ছিলাম। এর মধ্য থেকে যে সাহস করে যারা মাঠে ময়দানে নেমেছেন, পর্দার আড়াল থেকে যারা আমাকে সহযোগিতা জুগিয়েছেন, মনোবল বাড়িয়ে দিয়েছেন অনেকেই অনেকভাবে, নারী পুরুষ নির্বিশেষে, নেতা কর্মী সকলেই আমাকে কী করেছেন, সহযোগিতা করেছেন। যারা পর্দার বাইরে আসতে পারেননি তাদের জন্য আমি কি ধন্যবাদ জানিয়ে তাদেরকে খাটো করবো না। আর তারা আসতে পারেননি বাট আমার জন্য দোয়া করেছেন, আমাকে আশীর্বাদ জানিয়েছেন এবং লজিস্টিক যে সাপোর্টগুলো দেওয়া দরকার একটা মানুষকে মনোবল চাঙ্গা করার জন্য তারা করেছেন। সম্প্রতি আপনি এনায়েতনগর ইউনিয়ন জমিয়তে উলামা ইসলামের একটি কার্যালয় উদ্বোধন করতে গিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন যে আপনার নানা, আত্মীয় স্বজন, দাদা, বাবা মা, ভাই বোন যারা আছে সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। একমাত্র আপনি জমিয়তের জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় দায়িত্বেও ছিলেন। আপনি সেই মিটিংয়ে বলেছিলেন যে আমার আত্মীয় স্বজন সবাই তো বিএনপির কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এটা কেউ মনে করেন না। তার মানে কি এটা কি ভবিষ্যতে আপনি বিএনপির সাথে মানে জোটের থেকে রাজনীতি করার ইঙ্গিত? বিএনপির কেউ আমাকে ধাক্কা দেবেন এমন শব্দ বোধহয় আমি বলিনি, অসাবধানতাবশত এই ধরনের শব্দ আমি বলিনি। আমি বলেছি সকলেই বিএনপির, আমার ফ্যামিলির, আমার বাইরের, আপনিও ভালো করে জানেন যেহেতু আপনি এই সিটেরই মানুষ, এই ইউনিয়নেরই মানুষ। আমার আসলেই চারোদিকে যারা আছেন, আমার কাজিনরা আছেন, সকলেই বিএনপির। আমি বিএনপি ঘরানার আলেম হওয়ার সুবাদে একটি ইসলামী দল করতে হয়, সেজন্য আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী দলটার মধ্যেই দীর্ঘদিন যাবৎ আছি এবং আমার এই দল দীর্ঘদিন যাবৎ বিএনপি জোটের সাথেও আছে। আর এখন হয়তো কিছুটা দূরত্ব আছে, এটা স্বাভাবিক হওয়াটাই। 16 বছরের নির্যাতনে অনেকে অনেক দিকে ছিটকে পড়েছেন, সময় মতো আবার এগুলো হয়তো ইনশাল্লাহ একসাথে হয়ে যাবে। আর আমি আশাবাদী না হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমি যেহেতু জনগণের জন্য কিছু করতে চাই, আমার এলাকার জন্য কিছু করতে চাই, সর্বোপরি দেশের জন্য আমার কিছু করা আছে বলে ভাবি, রাজনীতি যেহেতু করি এবং বিএনপির সাথে আমার এ পর্যন্ত কোনো এমন দূরত্ব হয়নি যে আমি নমিনেশনের আশা করতে পারি না। এই জন্য স্বাভাবিকভাবেই আশাবাদী আমি এবং শেষ হাসি আমরাই হাসবো, এটাই আমি বলে রাখতে পারি আপনাদের। আমরাও দোয়া করি আপনি শেষ হাসি আসুন। এটা কি আসলে ভবিষ্যতে কি জমিয়ত বিএনপির সাথে থাকতেছে জোটে? এখনই কোনো কিছু বলা যাচ্ছে না জমিয়ত থাকবে কি থাকবে না, কিন্তু আমি বিএনপির সাথে আছি, বিএনপিও জানে, আমিও জানি। বিএনপি এটাও জানে যে জমিয়ত এখনও পর্যন্ত একেবারে এমন দূরে চলে যায় না যে তাকে কাছে রাখা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 5 দিন আগে আপনি অসুস্থ হয়েছিলেন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময়টাতে নেতাকর্মীরা আপনাকে খুঁজে পায়নি, মানে মোবাইলেও পায়নি, কারণ আপনি মোবাইল বন্ধ করে রেখেছিলেন। নির্বাচনের দিন সকালে আপনি আপনার কেন্দ্রে গিয়ে ভোট দিলেন এবং কয়েকটা কেন্দ্র ভিজিট করেছিলেন। ওই হঠাৎ করে হসপিটালাইজড হওয়ার পেছনে প্রশাসনিক কোনো চাপ না সরকারি গোয়েন্দা সংস্থার কোনো চাপ ছিল? না, বাজারে কত কথাই মানে উড়ে মানুষ বলে। মূলত যারা আমার কাছে থেকে দেখেছেন ওই সময়টা আমার খুব বেশি কাশির প্রবলেম ছিল। জি, ইভেন কি রক্ত বেরোচ্ছিল, আমি কথাও ঠিকমতো প্রেসের সামনে বলতে পারতাম না, কাশতে থাকতাম। এই জন্য ওই প্রায় 1 মাসের যে একটা ধকল গেছে, ধকল আর আমি কুড়ে উঠতে পারতেছিলাম না। এই জন্য আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের পরামর্শে আমি একদিনের জন্য শুধু 27তম দিনটা, 27 তারিখটা, ডিসেম্বরের 27 তারিখ আমার খুব ভালো করে মনে আছে, আমি সন্ধ্যায় গিয়ে ভর্তি হলাম ইউনাইটেড হসপিটালে এবং কাউকে না জানিয়ে, কাউকেই জানাই নেই, আমার নেতাকর্মীদের কেউ জানাই নেই, শুধু আমার এক ভাই, উনি জানতেন, আমার আপন ভাই না, তাও আমার একেবারে কাছের এক ভাই জানতেন আর আমাদের মাদ্রাসার এক ওস্তাদ জানতেন। এই 2 জন ছাড়া কেউ জানে না। মানে ওই সময় প্রশাসন একেবারে হ্যাঁ, না প্রশাসনিক কোনো চাপের তো প্রশ্নই আসে না। প্রশাসন তখন আমাকে চাপবে কেন? যেই ভীতিকর পরিস্থিতি ছিল এমনি সবাই ভীত ছিল, আর আমাকে এক্সট্রা কোনো চাপ দিতে হবে এমনটা ছিল না। হ্যাঁ, তখনকার ফতুল্লা থানার ওসি সাহেব একটু বাড়াবাড়ি করেছেন, এতে করে আমি মানসিক একটু অস্বস্তিতে ছিলাম। উনি উপরে এক ধরনের চেহারা দেখাতেন, মঞ্জুর কাদের বোধহয় ভদ্রলোকের নাম ছিল। ওই ভদ্রলোক একেবারে বিনা কারণে আমার বড় ভাইকে মসজিদ থেকে বের হয়েছেন, উনি আসরের নামাজের পর ওনাকে উঠিয়ে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো কিছু নাই। এই যে উঠাই নিয়ে গেছেন সেটা নিয়ে তাকে একদিন পাওয়া যাচ্ছিল না, এটা নিয়ে আমি মানসিকভাবে বেশ বিমর্ষ অবস্থায় ছিলাম। যাই হোক,
এছাড়া প্রশাসন আমাকে কোনো চাপাচাপি, মানে ওটা কি মানসিকভাবে Specifically- আপনাকে প্রেসারে রাখার জন্যই? ওইটাই এতটুকুই arrest ছিল। তো যে জিনিসটা হয়েছে ভুল বোঝাবুঝিটা, সেটা হলো 27 তারিখে আমি যখন ভর্তি হলাম রাতের বেলা 9টার দিকে, তখনকার যিনি এসপি ছিলেন হারুন জনাব হারুনুর রশিদ সাহেব, উনি কী করে, তাদের খবর থাকবেই স্বাভাবিকভাবে, সিদ্ধিরগঞ্জের বাসা এবং একটা মানে গোয়েন্দা সংস্থার লোক আমার সাথে লাগাই ছিল। তো সে তার পরিচয় দিত, সে তাঁতি দল করে, আচ্ছা, হ্যাঁ পরিচয় দিত, কিন্তু আমি বুঝতাম যে সে কি গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার লোক। সে আমার সাথেই ছিল, আমি তাকে নিষেধও করি নাই। একেবারে আমার হসপিটালের রুমের ভিতরেও ছিল, বিধায় হারুন সাহেব খবর পাওয়াটা এমন কোনো ঘটনা ছিল কষ্টের ব্যাপার ছিল না। উনি নিজে ব্যক্তিগত ক্রেডিট নেওয়ার জন্য হয়তোবা ওখানে পৌঁছে গেছেন এবং আপনাকে ফোন সাথে দিয়ে- ক্যামেরাম্যান নিয়ে গেছেন, ফুল নিয়ে গেছেন। এটা করে উনি ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ হয়তো হাসিল করছেন, এতে করে আমার ক্ষতি হয়ে গেছে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইছে, নানান ধরনের বিভ্রান্তি যে আপনি হয়তো আপোষ করে ফেলেছেন। হয়তো বা আপোষ করে ফেলেছি, উড্র করে ফেলেছি, নানান ধরনের কথাবার্তা, এগুলো আদৌ হয়নি। এবং তখন যতটুকু 2 নম্বরই করা যায় সবটাই করেছেন, ইভেন কি আমার সিগনেচার পর্যন্ত 2 নম্বরই করা হয়েছে, এটা আমার বলার জায়গা ছিল না তখন। যে অবস্থা ছিল আর যে সময় ছিল, সেই সময়ের মধ্যে আমি এটাকে কোথাও খাওয়াতে পারবো না জানি। আমার স্বাস্থ্যগত অবস্থা এমন ছিল না, মানসিক অবস্থাও ছিল বিপর্যস্ত অবস্থা। এই জন্য এগুলো নিয়ে কোনো কনফারেন্স করার মতো আপনি 27 তারিখ অবস্থা ভর্তি ছিল। হলেন হসপিটালে, 28 তারিখ আপনার বাড়িতে হামলা হলো, রাতে সিসি ক্যামেরা ভাঙা। জি 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 এবং পুলিং এজেন্ট আপনি দিতে পারেননি, আপনার পুলিং এজেন্টের স্বাক্ষর নকল করে তারা নৌকার এজেন্টদেরকে এক্স্যাক্টলি যাই হয়েছে এগুলাকে দিয়ে আবার বিভিন্ন ধরনের রসাত্মক কথাবার্তাও রসালো কথাবার্তাও ছড়ানো হয়েছে। ছড়ানো হয়েছিল। ইভেন কি আমার খুব কাছের মানুষরাও বিভ্রান্ত হয়েছে অনেক সময়। তো যাই হোক, এগুলা সব তখনকার সময়ের আসরে হোক আর যে কারণেই হোক এগুলো হয়েছে। এগুলো মানুষ সময়ের সাথে সাথে আবার কি বুঝেও গেছে যে বাস্তবতাটা কি। ওই সময় আপনি ভোটের দিন 1 ঘন্টা মানুষ সময় পেয়েছিল দুপুরে ভোট দেওয়ার জন্য, ওই সময় আপনি 86,000-এর মতো ভোট পেয়েছিলেন। এটা কি আপনি মনে করেন যে এটা ধানের শীষ এবং আপনার জনপ্রিয়তার কারণে হয়েছিল? নিঃসন্দেহে দানের শীষের জনপ্রিয়তা এখানে বেশি, তারপরে ব্যক্তির একটা ইমেজ থাকে, সবটা মিলিয়ে তখন 86,000 ভোট দেখানো হয়েছে। যেই 2 ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা সময় পাইছিল ভোটাররা, এতেই যেই ভোট পড়ছে সেই ভোটেই আমি বিজয়ী, নিঃসন্দেহে এটাই ছিল বাস্তবতা। কিন্তু দেখানো হয়েছে কি যে 86 নয়, বিএনপির ভোটাররা মোটেও কসুর করেননি এবং তারা অত্যন্ত সাহসিকতার সাথে 2 ঘন্টার ভিতরেই আমাকে বিজয়ী বানাই দিয়েছেন। প্রশাসন আমাকে বিজয়ী দেখাননি, আর আমার কথা শোনার মতো তখন কোনো মানুষও ছিল না, বিধায় এগুলো বলা হয়নি। বাস্তবতা তো এটাই, 86,000 ছিল না, 86,000 দেখানো হয়েছে, ভোট তো ছিল অনেক বেশি। 86,000 দেখায় তারা আপনাকে জি জি আপনার নির্বাচনী প্রচারণার সময় হামলা চালিয়েছিল শামীম ওসমানের ক্যাডার শাহনিজাম। আপনি অভিযোগ করেছিলেন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। জি মামলা না থাকলেও বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল আপনার ভাইকে। সেই সময়টা আসলে কতটা কঠিন ছিল আপনার এবং আপনার পরিবারের জন্য? নিঃসন্দেহে আরও 10 জন মানুষ যেভাবে এই অবস্থার মাধ্যমে যেই প্রতিক্রিয়া তার হবে, আমারও সেটাই হয়েছে। আমি যদি মানুষ খুবই চাপে ছিলাম, মানসিক চাপে ছিলাম, কিন্তু ভেঙে পড়িনি, হাল ছেড়ে দেইনি। এটা হলো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। এবং তারা যেই 10-12 জন ছেলেপেলে একসাথেই করেছে, আমি প্রায় 3-4 জনকে ফেজে চিনি, বাকিদেরকে চিনি না। এখন দেখলে হয়তো চিনতেও পারি, কিন্তু তাৎক্ষণিক যে চিনছি এর মধ্যে যে 2 জন ছিল, এর মধ্যে শাহনিজামও একজন ছিল। তারা যা করেছে এটা হয়তো তাদের নেতাকে খুশি করার জন্য, মানে ক্যাডারের যে রাজনীতি বা যেটা ক্যাডার করে থাকে সেই সুলভই করেছে। কিন্তু মানবতার দিক থেকে দেখতে গেলে আমি না কোনো উগ্রতার আশ্রয় নিয়েছি, না আমার কোনো নেতাকর্মী এমন কোনো মিছিল করছে যেটা তাদের কি বিরুদ্ধে ভয়ের কোনো কারণ হতে পারে। কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা এগুলো তো আমাদের পক্ষে প্রশ্নই আসে না, আমরা করিও নি। কিন্তু তারপরেও দেখা গেছে এরা এই হামলাটা করে নিজেদের চরিত্রের বহিঃপ্রকাশ আবার ঘটাইছে তখন। তো এর বিনিময়ে যা হওয়ার তাই হয়েছে পরিণতিতে। এখন তারা পালিয়ে গেছে, আমরা ভাল তবিতেই আসি এবং কোনো আস্ফালনও দেখাচ্ছি না, আলহামদুলিল্লাহ বলতেছি। কিন্তু তারা নিজেদেরকে এখানে মানে থাকতে পারলো না। মুক্তভাবে থাকলে দূরের কথা,
নিজেদের বাড়ি ঘর ঠিক মতো থাকবে কিনা এটা নিয়ে শঙ্কিত অবস্থায় আছে। ওই নির্বাচনের সময় আপনার বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা শামীম ওসমান প্রায় সময় করতেন যে আপনি জঙ্গিদের এনে আপনার বাড়িতে জায়গা দিয়েছেন নির্বাচনে অরাজকতা করার জন্য। আসলে তিনি জঙ্গি বলতে কাদেরকে বুঝিয়েছিলেন? ওইটা ওনার ব্যক্তি দোষ না, ওইটা ওই দলটার দোষ। আচ্ছা, এই দলটা যে কোনো আলেমোলামা দাড়িওয়ালা দাড়িটু বলে মানুষকে দেখলে কি দেখে না, মানুষকে বিভ্রান্ত করার জন্য জঙ্গি ট্যাগটা লাগিয়ে দেয়। এটা শুরু থেকে 96-তে ক্ষমতায় এসেও তারা এটা করেছে এবং লাস্টের এই 16 বছর তো এটা করছে, খুব ভালো করেই করেছে। এরা প্রয়োজন হলে এই টুপিদারওয়ালা মানুষের পাকে চুম্বন করে, প্রয়োজন হলে তাদেরকে কি করে আবার জঙ্গি ট্যাগ লাগায় দেয়। এটা তাদের দলীয় একটা পরিচয়, দলীয় একটা, আমি বলবো আমাদের মানে এলাকার ভাষায় খাসলত। তাদের এই চরিত্রের ব্যতিক্রম শামীম ওসমান তো আরও শেরকে সোয়াশের মানে পেশ করার মতো অভ্যস্ত লোক। শামীম ওসমান সেটাই করছেন। এই হিসাবে আমি যেহেতু একটি মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসার সাথে আসি, হাজার হাজার ছেলেপেলে আছে, তখন স্বাভাবিকভাবেই বিএনপির লোকজন আসলে, নেতাকর্মীরা আসলে তাদেরকে একটু আপ্যায়ন তো করতে হয়, চা দিয়ে তো আপ্যায়ন করতে হয়। চা দেওয়ার মতো মানুষ আমার ছিল না। আমার ভাই ব্রাদাররা নট এনাফ এই কাজের জন্য, তারা তো আদার্স আরও কাজে করে, এটার জন্য এনাফ ছিল না। এই জন্য 10-12 জন ছেলে পেলে আমি নিয়ে আসছিলাম যে তোমরা এখানে কি চাটা মানুষকে আপ্যায়নের ব্যবস্থা করবে। তো ওইটাকেই সে কী করেছে, জঙ্গি ট্যাগ লাগাইছে। তো আমরা ওইটাকে আর কোনো জবাবও দিতে চাইনি, বরঞ্চ যেহেতু বলে ফেলছে এই জন্য তাদেরকে কী করছে, একদিন পরে ছেলেদেরকে ব্যাক করে দিয়েছে যে দরকার নেই খামাখা এখানে, এমনিই তো কি বলে যেন নাচুর না বলি আরও পাইছে ঢোলের বাড়ি, এমন যেন কিছু না হয়ে যায়, এই জন্য তাদেরকে সরিয়ে ফেলছিলাম। এইটাই ছিল মূল কথা আর কি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় আপনাকে মিথ্যা অভিযোগে অনেক মামলা দিয়ে আপনাকে গ্রেফতার করা হলো, জেলে যেতে হয়েছিল, 3.5 বছর আপনি জেলবন্দি ছিলেন। কারাবন্দি ওই সময়টাতে আপনাকে ডান্ডাবেরি পরিয়ে আদালতে তোলা হতো। একজন আলেমকে এই ডান্ডাবেরি পরিয়ে, শুধু আপনি না, অনেক আলেমকে এই ডান্ডাবেরি পরিয়ে তারা অকথ্য নির্যাতন করেছে। জেল জীবনের সেই ভয়াবহ দিনগুলো যদি একটু আমাদেরকে জানাতেন। এই দিনগুলো আসলে মনে করতে চাই না, মনে করলে আসলে মনে কষ্ট জেগে উঠে, আবার পুরানা কষ্ট নতুন করে আবার কাঁচা হয়ে যায়। এক তো হলো তখনকার যে সময়টা শুরুতেই রমজান মাস ছিল, জি, এই জন্য মানসিকভাবে আলেম ওলামাদেরকে যেভাবে যে আচরণটা তার সাথে করেছে, আমাদের দুঃখ হয় এখানে আওয়ামী লীগ না হয় ধরে নিলাম তারা আমাদেরকে দমন করতে চায়, ইসলাম পছন্দ করে না বা আলেম ওলামাদেরকে পছন্দ করে না, এই জন্য তারা শ্রদ্ধাও ভুলে গেছে। তারা ক্ষমতায় থাকতে চায়, তারা ভাবে যে আলেম ওলামারা জেগে উঠলে আমাদের ক্ষমতার মসনদ মোটামুটি নড়বড়ে হয়ে যায়, এই জন্য তারা শোষণের নিপীড়নের পথ বেছে নিয়েছে। কিন্তু 16 বছরে যে প্রশাসন এতটা আওয়ামী প্রশাসন হয়ে গেছে, এইটা আগে কি ধারণা ছিল না। ডিবির তখনকার যারা পুলিশ, যারা আমাদেরকে বিভিন্নভাবে জেরা করার জন্য রিমান্ডে নিয়ে গেছে, তখনকার তাদের ভাষা, রক্তে মাংসে মানুষগুলো যদিও কি বাংলাদেশি ছিল, ভাষা তাদের এদেশি ভাষা ছিল না। ভাষা বলতে আমি আক্ষরিক ভাষা বোঝাচ্ছি না, আক্ষরিক ভাষা তো বাংলা ভাষাই ছিল, কিন্তু এর পেছনে মনে হচ্ছে যেন অন্য কোনো দেশের ভিনদেশি কোনো ভাষায় তারা আমাদের সাথে কথা বলতেছে, যেটা এই দেশের জনগণের ভাই ব্রাদার হতে পারে বলে মোটেও মনে হচ্ছিল না। এবং কষ্টটা এখানেই বেশি হয়েছে। তা বিশেষ করে আমার সাথে সেভাবে ফিজিক্যালি কোনো টর্চারিং আমাকে করেনি, এটা তো বাস্তব সত্য যেটা, কিন্তু মানসিক যন্ত্রণা যত প্রকার হতে পারে, গালাগালি যত নিচু মানের হতে পারে, একজন মানুষকে আমার সজা থেকে যখন আমার সামনে গালি দেওয়া হয়, আলেম ওলামাদের নাম নিয়ে, হেফাজতের নাম নিয়ে, হুজুরদের নাম নিয়ে, পীর মাশায়েখদের নাম নিয়ে, মসজিদ মাদ্রাসার নাম নিয়ে, এগুলো ট্রেনিং প্রাপ্ত কোনো বিধর্মীরাই পারবে।
আল্লাহ রাসূলে বিশ্বাসী এমন কোনো মানুষের পক্ষে এইগুলা সম্ভব না। সম্ভব না। বিধায় এইটা শুধু আমাদের সাথে ওই রিমান্ডেই ছিল এমনটা না, ভিতরে যাওয়ার পরে 1.5 বছর পর্যন্ত আমার বাচ্চা কাচ্চার সাথে, ভাই ব্রাদারের সাথে, কারোর সাথে দেখা করার কোনো পারমিশন নেই। অথচ 10-12টা খুনের আসামি, মাদকের আসামি, স্ত্রীকে মেরে আসছে এই আসামি, নারী নির্যাতনের আসামি, এরা কি করতেছে? দিব্যি দেখা মাসে মাসে প্রতি সপ্তাহে তারা টেলিফোন সুবিধা পাচ্ছে, 15 দিন পর পর দেখা করতে, প্রতি সপ্তাহে দেখার সুযোগ পাচ্ছে। এগুলো তাদের ব্যাপারে কি এলাও? শুধু তাই না, আপনি জানলে মানে আপনিও ব্যথিত হবেন যে আমাদেরকে 9/14 একটি রোম, এই রোমটার মধ্যে নারায়ণগঞ্জে যে কদিন ছিলাম, নারায়ণগঞ্জ জেলে হয়তো আমাকে একটু সমীহ করা হইতো, এই জন্য এটার মধ্যে 4 জনের বেশি দিত না। 9/14 রুমের মধ্যে। এই 9/14 মধ্যে আবার কি আছে? টয়লেট আছে। আচ্ছা। এবং ওপেন, ছাদ নাই, দরজা নাই। তো এই রুমটার মধ্যে এই 4 জন, কিন্তু যে কদিন কেরানীগঞ্জে ছিলাম এই রুম আরও ছোটো ছিল, সেখানেও ছিলাম লোক এর চেয়ে বেশি, 6 জন করে গাদাগাদি করে থাকতে হতো। আর যখন কোথাও রিমান্ডে নিত তখন সেখানকার যেই ব্যবস্থাপনা, ওখানে তো করুণ অবস্থা আরও। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেখা সাক্ষাৎ নাই, আমাদের মানব অধিকার বলতে কোনো কিছু নাই। ওই সময়টাতে ছিল না, কিছুই ছিল না। এগুলো হয়তো কাগজে কলমে ছিল, কিন্তু আমাদেরকে দেওয়া হতো না। অন্যান্য কয়েদিদেরকে দেওয়া হবে, আমাদেরকে দেওয়া হবে না। সাক্ষাৎ নাই, টেলিফোন নাই, যোগাযোগ নাই, ওষুধপত্র বাড়ি থেকে পাঠানোর সুবিধা নাই। ভিতরে যা পাওয়া যাবে সেটা দিয়ে কাজ চালাতে হবে। তারপরে প্রথম তো আমাদেরকে একদম 24 ঘন্টায় কি লকআপে রাখবে। একটা সময় গিয়ে অনেক আন্দোলন করার পরে 40 মিনিটের একটা কি পারমিশন দেওয়া হলো হাঁটার। এই 40 মিনিট আপনি হাঁটাহাঁটি করতে পারবেন ব্যালকনিতে, সেলের সামনে যে ব্যালকনি আছে এর মধ্যে হাঁটাহাঁটি করবেন। এইভাবে আমাদেরকে কাটাইতে হয়েছে, আমরাও কাটাইছি, কিছু করার নাই। আর যখন কোর্টে উঠানো হতো, সবচেয়ে অমানবিক যে জিনিসটা সেটা হলো একই মানুষের হাত কড়া লাগানো, 2 হাতে 2 হাত করা, পায়ে ডান্ডা বেরিয়ে। সেই মানুষটাকে আবার কি পায়ে ডান্ডা বেরি। আচ্ছা এখন বলেন তো দেখি, আপনি কোর্টে উঠানোর সময় তাকে আবার রশি দিয়ে বান্ধার যৌক্তিকতা কোথায়? যেটা আপনাদের সাথে হয়েছে আর কি, মানে ডান্ডা বেরিয়ে দিল, তারপরে হাত লাগাইলো, এরপরে কি আবার অন্য একটা রশি দিয়া বেঁধে তারপর নিতে হবে। এই ছিল তাদের আচরণ, যেগুলো আসলে মানে আইনে কোথাও তাদেরকে এটাকে বলা নাই বা এলাও করে না, কিন্তু তারা এগুলো আমাদেরকে বেআইনিভাবেই করছে, অলিখিতভাবেই করছে, সবাই দেখছে, বাস। যাক, আমরাও সেসব স্মৃতি, দুঃখের স্মৃতিগুলো মনে করতে চাই না। ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আমরা অনেক কিছুই জানলাম, অনেক কিছুই শুনলাম। ভবিষ্যতে আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, সকলকে ধন্যবাদ।